নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি গল্প, মিলনান্ত। বললাম, না ভাই, ভুল শুনেছ, আমি জীবনে কখনো থিয়েটার করিনি। সবাইকেই হতাশ করতে হলো। বিলাসপুরের রেল কলোনির ছেলেরা বড় আশা করে আমার কাছে এসেছিল। 3 দিন ধরে থিয়েটার, নাচ, গান, চাঁদা উঠেছে বহু টাকা। কলিয়ারির মালিকরাই দিয়েছে 700। কলকাতা থেকে ড্রেসার পেন্টার আসছে। আবার বললাম, না ভাই, ভুল শুনেছ তোমরা, আমি জীবনে কখনো অভিনয় করিনি। কিন্তু ছেলেরা চলে যাবার পর হঠাৎ যেন নিজের অজ্ঞাতে চমকে উঠলাম। তবে কি ছেলেরা অন্তর্যামী? কি করে জানলে ওরা? আমি তো মিথ্যে কথাই বললাম। জানলার বাইরে দেখলাম বুধবাড়ি বাজারের দিকে ছেলেরা চলে যাচ্ছে। টাউনের রাস্তায় ইলেকট্রিক বাতিগুলো হঠাৎ জ্বলে উঠল। ডাউন বম্বে মেল আসবার সময় হয়েছে বুঝি। টাঙ্গাগুলো সাওয়ারি নিয়ে ছুটে চলেছে স্টেশনের দিকে। নিজের প্রায় অন্ধকার ঘরটার মধ্যে বসে কেমন যেন বিভ্রান্ত হয়ে গেলাম। ওদের কাছে আমি মিথ্যে কথাই তো বলেছি, সত্যিই তো অভিনয় করেছি আমি। ছোট এক অঙ্কে সমাপ্ত একখানা নাটক। স্টেজ নেই, দৃশ্যপট নেই, ড্রেসার, পেন্টার, রিহার্সাল কিছুই নেই। তবু তো সেদিন অভিনয় করতে আমার বাধেনি। ছেলেদের ডাকা হলো না। সেইখানে বসেই যেন মল্লিক মশাইকে স্পষ্ট দেখতে পেলাম চোখের সামনে। মল্লিক মশাই বললেন, কেমন জামাই দেখলে মুকুন্দ? বললাম, খাসা, চমৎকার। মল্লিক মশাই আবার বললেন, আমি জানতুম জয়ন্ত রাজি হবেই। এদিকে 400 টাকা মাইনে পায়, আর ওই তো বয়স, এরপর পরীক্ষাটা দিলেই একেবারে অফিসার হয়ে যাবে। কিন্তু তুমি খেয়েছো তো? পেট ভরেছে? এবারও আমি বললাম, হ্যাঁ। মাংসটা কেমন হয়েছিল? এবারও বললাম, ভালো। কিন্তু এবার আমি আসি মল্লিক মশাই, এরপর গেলে আর ট্রেন পাবো না হয়তো। কোনো রকমে মল্লিক মশাইয়ের হাত থেকে নিষ্কৃতি পেয়ে বাইরে আসতেই আদিনাথ ধরেছিল। বললে, আপনি খেয়ে যাবেন না? মনে আছে, আদিনাথের হাত দুটো ধরে বলেছিলাম, কিছু মনে করো না তুমি, কিন্তু খেতে আমাকে বলো না ভাই। অন্তত গরিবের বাড়িতে ডাল ভাত চচ্চড়ি যা জোটে। কিন্তু 20 বছর আগের এ ঘটনা এমন করে মাঝখান থেকে বললেই কি সব বোঝানো যায়? এখানে এই 500 মাইল দূরে বিলাসপুর রেল কলোনির বি টাইপ কোয়ার্টারে বসেও ঘনায়মান অন্ধকার অতিক্রম করে যেন শাঁখের আওয়াজ শুনতে পেলাম। 20 বছর আগের আওয়াজ এখানে পৌঁছতে কি এত সময় লাগে? তারপর তো কত দেশ, কত নদী, কত পাহাড় নিঃশব্দে পেরিয়ে এসেছি। কিন্তু সেদিনের সে ঘটনা এমন করে ভুলতেই বা পেরেছিলাম কি করে? তবে গোড়া থেকেই বলি। হঠাৎ ভৈরবগঞ্জে এসে ট্রেনটা থেমে গেল। শুনলাম ট্রেন আর যাবে না, এখানেই রইল। কালও যেতে পারে, পরশুও যেতে পারে, কিংবা তার পরদিনও যেতে পারে। ইছামতির জল বেড়ে রেলের লাইন ডুবে গেছে। জল না নামলে কিছু বলা যায় না। যে যার মালপত্তর নিয়ে নেমে পড়ল। ভৈরবগঞ্জ ছোট স্টেশন। না আছে ওয়েটিং রুম, না আছে ভালো রকমের প্ল্যাটফর্ম, না আছে একটা কুলি। টিম টিম করছে একফালি একটা স্টেশন ঘর। কাঁকর বিছানো প্ল্যাটফর্মের ওপর রাত কাটানো যায় না। স্টেশন মাস্টার টেলিফোন নিয়েই ব্যস্ত, কথা বলবার সময় নেই তার। হাত নেড়ে বললেন, এখন মরবার সময় নেই স্যার, 3খানা আপ 2খানা ডাউন গাড়ি সেকশনে আটকে গেছে। তারপর পাশে টিফিন ক্যারিয়ারটা দেখিয়ে বললেন, ওই সচক্ষে দেখুন, বাড়ি থেকে হালুয়া করে পাঠিয়েছে, মুখে দিতে পারিনি। বলে আবার হ্যালো হ্যালো করতে লাগলেন। চোখে অন্ধকার দেখলাম। বিকেল হয়েছে। এই জায়গায় রাত কাটাবার কথাটা মনে আসতেই ভয় পেয়ে গেলাম।
শনিবারের দুপুরবেলা শিয়ালদা থেকে উঠেছি, আবার সোমবারে ফিরে গিয়ে অফিস করতে হবে। প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে এই কথাই ভাবছি। হঠাৎ স্টেশনের এক প্রান্তে পাথরের ওপর বড় বড় অক্ষরে ভৈরবগঞ্জ লেখাটা চোখে পড়তেই মনে পড়ে গেল। ভৈরবগঞ্জ, এই ভৈরবগঞ্জেই তো মল্লিক মশাইয়ের বাড়ি। কতদিন যেতে বলেছেন, কিন্তু কখনো আসা হয়ে ওঠেনি। গ্রামের নামটাও মনে আছে, ছুটিপুর। এই ছুটিপুর থেকেই ডেলি প্যাসেঞ্জারি করতেন মল্লিক মশাই। বলতেন, একবার তো সময়ই হলো না তোমার মুকুন্দ, কিন্তু মিনুর বিয়ের সময় কোনো ওজর আপত্তি শুনবো না। বলেছিলাম, নিশ্চয়ই যাব মল্লিক মশাই, দেখে নেবেন, মিনুর বিয়ের সময় নিশ্চয়ই যাব। তারপর মল্লিক মশাই হতাশা ভরে আবার কাজে মন দিতেন। হ্যাঁ, তুমি আর গিয়েছ। সত্যি, কত অকাজে কত দিকেই গিয়েছি, কিন্তু মল্লিক মশাইয়ের ছুটিপুরে যাবার আর সুযোগ হয়ে ওঠেনি আমার। হঠাৎ ভৈরবগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আবার মনে পড়ে গেল মল্লিক মশাইয়ের কথা বহুদিন পরে। স্টেশনের পেছনেই একটা পান বিড়ির দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম। সে বললে, ছুটিপুর? তা পোয়া তিনেক রাস্তা হবে এখান থেকে আগে। সামনে খাটোরোর বিল পেরিয়ে সোজা পেপুল বেড়ের আলপথ ধরে চলে যান। যাবেন কার বাড়ি? তারপর অবশ্য সেই বিকেলবেলা 10 জনকে জিজ্ঞেস করে করে গিয়ে পৌঁছেছিলাম শেষ পর্যন্ত ছুটিপুর। চারদিকে সন্ধে নেমে এসেছে তখন। দুপাশে ধান বোনা হয়েছে, জলে থই থই করছে ক্ষেত, মাঝখান দিয়ে পেছলে আলের পথ। অনেক উঁচুতে পৃথিবীর ছাদের ওপর দিয়ে কয়েকটা বিচ্ছিন্ন বাদুড় উড়ে চলেছে দক্ষিণ দিকে। সামনের আমবাগানের ঢালু জমিটার উপর দিয়ে শেষ গরু কটা জঙ্গলের ছায়ার মধ্যে মিলিয়ে গেল। ছুটিপুরে গিয়ে যখন পৌঁছলাম তখন বেশ অন্ধকার। একজন কৃষাণ গোছের লোক বললে, এ হলো মালোপাড়া, মল্লিক মশাই থাকেন পূব পাড়ায়, এই বাঁশঝাড়ের পাশ বরাবর গিয়ে পড়বেন বারোয়ারি তলায়, তার ডান ধার পানে পূব পাড়া। চলতে চলতে ভাবছিলাম, বলা নেই কওয়া নেই, হয়তো মল্লিক মশাই খুব অবাক হয়ে যাবেন। একদিন কত পীড়াপিড়ি করেছেন এখানে আসবার জন্যে, তখন আসা হয়নি। সেই মল্লিক মশাই অফিস থেকে রিটায়ার করলেন, ফেয়ারওয়েল হলো তার, তখনও কথা দিয়েছিলাম, যাব মিনুর বিয়েতে, নিশ্চয়ই যাব, কথা দিচ্ছি। মল্লিক মশাই বলতেন, আগের দিন খবর দিও, আমি পুকুরে ছোড়া দিয়ে মাছ ধরিয়ে রাখবো, আর উমেশ ময়রাকে কাঁচাগোল্লার বরাত দিয়ে রাখবো, তাই খাবে, শেষে মিনুর গানও শুনিয়ে দেব। আশ্চর্য, এই এতখানি পথ হেঁটে 32 বছর ধরে কেমন করে একটানা চাকরি করে এসেছেন মল্লিক মশাই। ভোরবেলা 7টা বাজতে বেরোতেন বাড়ি থেকে, আর ফিরতেন রাত 8টায়। আর তারই মধ্যে ইট পোড়ানো, বাড়ি করা, পুকুর কাটানো, ক্ষেত খামারের তদারক। আমার সঙ্গে কেমন করে যে অমন বন্ধুত্ব হয়েছিল কে জানে, অথচ আমি তো প্রায় তার ছেলেরই বয়সী। মনে আছে প্রথম দিন আমাকে বলেছিলেন, এটা ক্যামেরা নাকি মুকুন্দ, তুমি নিজে ছবি তুলতে পারো? তারপর বলেছিলেন, তা দাও না মিনুর একটা ছবি তুলে ভায়া, ওর ভারী ছবি তোলার শখ, একদিন তুমি চলো আমাদের দেশে, যা দাম লাগে আমি দেব। ভূধরবাবু বলতেন, মল্লিক মশাই, আপনি যে এত মেয়ে মেয়ে করেন, মেয়ে তো বিয়ে হলেই পর হয়ে গেল। ওপাশ থেকে সুধীরবাবু বলতেন, এই দেখো না আমার জামাইয়ের আক্কেলটা, যতবার ছেলে হবে আমার কাছে পাঠাবে, আর মেয়েও তেমনই হয়েছে, আসে আসুক, কিন্তু একেবারে খালি হাতে, আমার তো এই মাইনে, সব দিক সামলাই কি করে। সনাতনবাবু বলতেন, কথাতেই তো আছে, জন জামাই ভাগনা, 3 নয় আপনা। বুঝতে পারতাম মল্লিক মশাই কথাগুলো শুনে অপ্রসন্ন হতেন। চুপি চুপি বলতেন, জয়ন্ত আমার সেই রকম জামাই নাকি তোমরা ভাবো, অমন ছেলে হাজারে একটা মেলে। জিজ্ঞেস করলাম, আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে নাকি? মল্লিক মশাই বললেন, তা একরকম হওয়াই বলতে পারো,
শুধু দেরি হচ্ছে ওর চাকরির জন্যে। সীতানাথ বাবুকে বলে আমিই তো ঢুকিয়ে দিয়েছিলাম ইছাপুরে, সেখান থেকে বদলি হয়েছে জব্বলপুরে। এইবার একটা প্রমোশন হলেই ফোরম্যান একেবারে। বললাম, তা বলে বিয়েটা করে রাখতে দোষ কি? মল্লিক মশাই বলতেন, আমিও তো তাই বলি। সেবার ছুটি নিয়ে সেই কথা বলতেই গিয়েছিলাম জব্বলপুরে। বেশ জায়গা, সাহেবদের বাংলো পেয়েছে, চাকর বাকরে রান্না করে। আমি বললাম, কেন তোমার এসব হাঙ্গামা করা? মিনু এলে একদিনেই তোমার ঘর সংসারের স্ত্রী বদলে যাবে। কেউ নেই তোমার সংসারে, তুমি কার পরোয়া করবে? তা কি বলে জানো? বললাম, কি? বলে, টাকা জমাচ্ছি, আমি বিয়েতে আপনাকে 1 পয়সা খরচ করতে দেব না কাকাবাবু। আপনি কি বললেন? আমি আর কি বলবো, আমি চলে এলাম। তা তুমি কি ভাবছো আমি কিছু খরচ না করে পারি? আমার তো এদিকে সব তৈরি। সেদিন যে ইট পোড়ালাম, সে বাড়ি তো জামাইয়ের জন্যেই। সব তৈরি, খাট, আলমারি, ড্রেসিং, আয়না, 16 ভরি গয়না পর্যন্ত গড়িয়ে রেখেছি। দানের বাসন কিনেছি একটা একটা করে, গায়ে হলুদের কাপড় পর্যন্ত কিনে রেখেছি। মিনুর মা নেই, আমাকেই তো সব করতে হবে। সাধে কি আর বলি, জামাই তো অনেকেরই দেখছো, আর বিয়ের সময় আমার জামাইকেও দেখো, খবর দেব তোমাকে। সুধীরবাবু বলতেন, তুমি ওই বুড়োর কথা বিশ্বাস করো নাকি মুকুন্দ? আজ 5 বছর ধরে শুনে আসছো এই এক কথা। আমি কতদিন বলেছি একটা ভালো পাত্র আছে, আপনার মেয়ের সঙ্গে দিন বিয়ে। আপনার মেয়ে সুন্দরী, একটা পয়সা নেবে না। তা উনি বলেন, না, আমার মেয়ের পাত্র ঠিক হয়ে আছে। একদিন সরাসরি বলেই ফেলেছিলাম, আচ্ছা মল্লিক মশাই, ভগবান না করুন যদি জয়ন্ত শেষ পর্যন্ত বিয়ে নাই করে। এত দিন হয়ে গেল। মল্লিক মশাই দৃঢ় বিশ্বাস। বলতেন, তুমি বলো কি মুকুন্দ, জয়ন্তকে আমি চিনি না? আমি ওকে মানুষ করলাম। ছোটবেলায় বাপ মা মারা গিয়েছিল, আমি না দেখলে ও কি বাঁচতো? স্কুলের মাইনে দিয়ে পড়িয়ে চাকরিতে ঢোকানো স্টক সব যে আমি করেছি। নইলে ওর ধর্মে সইবে মাথার ওপরে ভগবান বলে একজন আছেন তা মানো তো? সুধীরবাবু সব শুনে বললেন, শুনলে তো, এখন কি জবাব দেবে দাও। তারপর একটু থেমে বললেন, ওর মেয়েটি কিন্তু ভারী সুশ্রী ভাই, লক্ষ্মী প্রতিমার মতো চেহারা। এমন চমৎকার তার ব্যবহার, একবার দেশে গিয়ে দেখেছিলাম। জয়ন্ত গান ভালোবাসে বলে মেয়েকে উনি মাস্টার রেখে গান শিখিয়েছেন। জয়ন্ত ভালো মন্দ খেতে ভালোবাসে বলে নানান রকমের রান্না শিখিয়েছেন। এক একদিন দেখতাম মল্লিক মশাই মনোযোগ সহকারে চিঠি লিখছেন। এক একদিন দেখতাম মল্লিক মশাই মনোযোগ সহকারে চিঠি লিখছেন। আমি কাছে যেতেই বললেন, জয়ন্তকে আর একটা চিঠি লিখলাম। বললাম, আগেকার চিঠির উত্তর পেয়েছেন নাকি? বললেন, না, সেই জন্যই তো লিখছি আবার। আপনার চিঠির উত্তর দেয় না, এটাই বা কিরকম? তা ভাই, এ তো আর আমাদের মতো কেরানিগিরির চাকরি নয়, অফিসে বড় খাটুনি ওর, সময়ই পায় না। তবু কখনো মনে পড়ে না জয়ন্ত একটা চিঠিরও উত্তর দিয়েছে। একদিন এমনই করে রিটায়ার করবার দিনও এলো। চাঁদা তুলে ফেয়ারওয়েল দেয়া হলো মল্লিক মশাইকে। যাবার দিন মল্লিক মশাইয়ের চোখে জল এসে গিয়েছিল। 32 বছরের সম্পর্ক ছাড়তে কষ্ট হয় বই কি। আমাকে একান্তে ডেকে নিয়ে বলেছিলেন, মিনুর বিয়েতে তোমার যাওয়া চাই কিন্তু ভাই। আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। বললাম, দিন স্থির হয়ে গেছে নাকি? ওই দিন স্থির করাটুকুই যা বাকি, নইলে বিয়ে ওদের একরকম হয়েই গেছে ধরে নিতে পারো। বিয়ের ছুটি তাও দেবে না বেটারা, তা বলাও যায় না। একদিন হয়তো হুট করে এসে বলতে পারে, এক্ষুনি বিয়ে হয়ে যাক। একদিনের ছুটি হয়তো মেরে কেটে পেয়েছে। বললাম, একদিনের মধ্যে সব জোগাড় যন্ত্র করতে পারবেন? মল্লিক মশাই এবার হেসে ফেলেছিলেন, জোগাড় তো সব করেই রেখেছি ভায়া,
মায়ের ফুলশয্যার বন্দোবস্তও শেষ, শুধু কাঁচা বাজারটা, তা সে আমার ভাইপো আদিনাথ আছে, সব করে ফেলবে সে। এসব 5 বছর আগের ঘটনা। মল্লিক মশাই রিটায়ার করার পরও 5 বছর কেটে গেছে, আর দেখা হয়নি তার সঙ্গে। জানি বেঁচে আছেন এই পর্যন্ত। ভাবছিলাম এতদিন পরে বলা নেই কওয়া নেই হঠাৎ আমাকে কেমনভাবে গ্রহণ করবেন কে জানে। কিন্তু পুবপাড়ায় পৌঁছে আর বেশি দেরি হলো না। ছাড়া ছাড়া বাড়ি, চারদিকে গাছপালার জঙ্গল, বেশ ঘন হয়ে এসেছে অন্ধকার। কাছাকাছি কোনো বাড়িতে ঢোল আর সানাই বাজছে, ঘন ঘন শাঁখের আওয়াজও আসছে। বোধ হয় কোনো উৎসব চলছে কোথাও। বাড়ির সামনে গিয়ে ডাকতেই একজন বেরিয়ে এলো। বললে, মল্লিক মশাই, তার তো অসুখ। বললাম, অসুখ? কি অসুখ? অসুখ মানে? ছেলেটি যেন কেমন আমতা আমতা করতে লাগলো। তারপর বলল, আপনি কোথা থেকে আসছেন? বললাম, কলকাতা, বলগে মুকুন্দ এসেছে বিএনআর অফিস থেকে। অফিসের নাম শুনে যেন কেমন উদ্বিগ্ন হয়ে উঠল ছেলেটি। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আদিনাথ। তুমি কি মল্লিক মশাইয়ের ভাইপো? আদিনাথ আশ্চর্য হয়ে গেছে। বললে, জানলেন কি করে? বললাম, আমি জানি সব, কিন্তু মল্লিক মশাইয়ের সঙ্গে আমার দেখা করতেই হবে। কিন্তু আদিনাথ তবু যেন কেমন দ্বিধা করতে লাগলো। বললে, তিনি চোখে দেখতে পান না। সে কি? আমার তখন বিস্ময়ের আর অন্ত নেই। হ্যাঁ, আজ 4 বছর অন্ধ হয়ে গেছেন, শুধু চুপচাপ বসে থাকেন নিজের ঘরে। বললাম, তা হোক, আমাকে তিনি অনেকবার এখানে আসতে বলেছেন, একবার দেখা না করে যাব না। আদিনাথ তবু যেন কোনো উৎসাহ দেখায় না, কিন্তু এবার অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম তার মুখখানা যেন ফ্যাকাশে হয়ে এলো। হ্যারিকেনের মৃদু আলোয় তার দু চোখের পাতাগুলো কেমন ছলছল করে উঠছে। আদিনাথ তবু যেন কোনো উৎসাহ দেখায় না, কিন্তু এবার অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম তার মুখখানা যেন ফ্যাকাশে হয়ে এলো। হ্যারিকেনের মৃদু আলোয় তার দু চোখের পাতাগুলো কেমন ছলছল করছে। হঠাৎ কান্নার মতন করে যেন আদিনাথ কোঁকিয়ে উঠল। বললে, আপনি যেন কিছু বলবেন না তাকে। কাকাবাবুর হার্ট বড় দুর্বল, ডাক্তারে কেবল বিশ্রাম নিতে বলেছে। আপনার পায়ে পড়ি, আপনি। হঠাৎ ছেলেটির এই ব্যবহারে কেমন স্তম্ভিত হয়ে গেলাম। এই স্বল্পালোকিত পরিবেশে চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ আর অদূরে ঢোল আর সানাইয়ের মূর্ছনার সঙ্গে এক মুহূর্তে সমস্ত অতীত থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। আদিনাথ বললে, চলুন, নিয়ে যাচ্ছি আপনাকে, কিন্তু আপনি যেন কিছু বলবেন না। আমি মন্ত্রচালিতের মতো পেছন পেছন চলতে লাগলাম। সদর দরজা পেরিয়ে বাড়ির অন্দরমহলেও কোনো লোকজনের সারা শব্দ পাওয়া গেল না। যেন মৃত্যুপুরীর অলিন্দ দিয়ে আমি কোন অনাবিষ্কৃত অনন্তের সন্ধানে চলেছি। আমি সামনে গিয়ে একবার বললাম, বাড়িতে কোনো বিপদ চলছে নাকি? আদিনাথ হাতের সংকেত করে বললে, চুপ, কাকাবাবু শুনতে পাবেন। তারপর একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। গলা নিচু করে বললে, উনি যা বলবেন আপনি হ্যাঁ বলে যাবেন। আপনার পায়ে পড়ি, আমাদের বাঁচাবেন। বললাম, কি হয়েছে? কিছুই বুঝতে পারছি না যে। আদিনাথ তেমনই গলা নিচু করে বললে, আর চেপে রাখা যাচ্ছিল না, আপনাকে সব বলবো পরে। কাকাবাবুর মেয়ের আজকে বিয়ে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, কার? মিনুর? আদিনাথ কি যেন উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু বাধা পড়ল। ঘরের ভেতর থেকে মল্লিক মশাইয়ের গলা শোনা গেল। কে 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 ওখানে কথা কয়?
আদিনাথ আমাকে নিয়ে ঘরে ঢুকলো। বললে, আমি কাকাবাবু। সঙ্গে কে? কার সঙ্গে কথা বলছিলে? ইনি এসেছেন মিনুর বিয়েতে কলকাতা থেকে। আপনি বলেছিলেন নেমন্তন্ন করতে, বিএনআর অফিসের লোক। সঙ্গে সঙ্গে মল্লিক মশাই উত্তেজিত হয়ে উঠলেন। কে? সুধীর, সনাতন, মুকুন্দ? এগিয়ে গিয়ে বললাম, মল্লিক মশাই, আমি মুকুন্দ। আমার উত্তরটা শুনেই মল্লিক মশাই যেন উত্তেজনায় আনন্দে উঠে বসবার চেষ্টা করতে লাগলেন। বললেন, মুকুন্দ, মুকুন্দ তুমি এসেছ? আর ওরা ওরা এলো না? সুধীর, সনাতন? আদিনাথ এগিয়ে গিয়ে বললে, ইনি বলছিলেন ওদের আসবার ইচ্ছে ছিল, কিন্তু অফিসে ছুটি পাননি। এবার ঘরের ভেতর ভালো করে চেয়ে দেখলাম। মল্লিক মশাই একটি তক্তপোষের ওপর চিত হয়ে শুয়ে আছেন, সমস্ত শরীরে চাদর ঢাকা। মাথার পেছনে টেবিলের ওপর একটা হ্যারিকেন জ্বলছে, কয়েকটা ওষুধের শিশি, জলের গ্লাস। আমি কথা বলতে চেষ্টা করলাম। আপনার চোখ খারাপ হয়েছে জানতাম না তো। মল্লিক মশাই হাসলেন, বললেন, বয়স হয়েছে, যাওয়ারও সময় হয়ে এলো মুকুন্দ, কিন্তু তার জন্যে আমার দুঃখ নেই। আমার মিনুর বিয়েটা যে শেষ পর্যন্ত হলো, তাতেই আমার সব দুঃখ মিটে গেছে ভায়া। তারপর থেমে বললেন, তুমি যে এসেছো মুকুন্দ, আমি তাইতেই ভারী খুশি হয়েছি। চিঠি ঠিক সময় পেয়েছিলে? আদিনাথ আমার দিকে চাইল। আমি বললাম, হ্যাঁ, চিঠি ঠিক সময়ই পেয়েছিলাম। আমি আপনাকে কথা দিয়েছিলাম মিনুর বিয়েতে আসব। মল্লিক মশাই এবার বললেন, আদিনাথ, মুকুন্দকে তুমি ফার্স্ট ম্যাচেই খাইয়ে দেবে, ওরা আবার ট্রেনের সময়। আমি কেন জানি না বলে ফেললাম, আমার খাওয়া হয়ে গেছে মল্লিক মশাই। মল্লিক মশাই যেন তৃপ্তি পেলেন, শুনে বললেন, ভালোই করেছো। মাংসটা কেমন খেলে? আর উমেশ ময়রার কাঁচাগোল্লা? বললাম, খাসা, চমৎকার। মল্লিক মশাই বললেন, আদিনাথ, তুমি নিজে খাবার সময় কাছে ছিলে তো? আদিনাথ টপ করে বললে, হ্যাঁ কাকাবাবু, আমি নিজে খাইয়েছি ওকে। মল্লিক মশাই আবার বললেন, বর দেখলে মুকুন্দ, জয়ন্তকে দেখলে? কেমন জামাই করেছি বলো? তখন তো সবাই তোমরা ঠাট্টা করতে, বলতে জয়ন্ত বিয়েই করবে না, কিন্তু মাথার ওপর একজন ভগবান আছেন, এ কথা মানো তো? তোমরা আজকালকার ছেলে ভগবান টগবান মানো না, কিন্তু আমার অসীম বিশ্বাস ছিল ভাই, ছোটবেলা থেকে। তারপর একটু থেমে আবার বললেন, ওই যে বাড়িতে বসে তুমি খেলে, ওই বাড়িটাতেই বিয়ের ব্যবস্থা করলাম ভাই। ওটা দিয়ে যাব মেয়ে জামাইকে। আর এই বাড়িতে হচ্ছে আমার পৈতৃক। শরীরটা খারাপ বলে ওইসব হাঙ্গামার মধ্যে আমি আর গেলাম না। আমি আদিনাথকে বললাম, আমি নিরিবিলিতে এখানেই থাকবো। তা আদিনাথ একাই সব করছে। বললাম, ভালোই করেছেন। মল্লিক মশাই বললেন, দেখো ভাই, ভগবানের ওপর অসীম বিশ্বাস ছিল বলে বরাবর আমি বিশ্বাস করতুম জয়ন্ত রাজি হবেই। এদিকে 400 টাকা মাইনে পায়, আর ওই তো বয়স, এবার ফোরম্যান হয়েছে, এরপর একটা পরীক্ষা দিলেই একেবারে অফিসার হয়ে যাবে। তা জয়ন্তকে আমি কিছু খরচ করতে দিইনি। প্রভিডেন্ট ফান্ডে আমি 15,000 টাকা পেয়েছিলাম জানো তো, সেটা সব খরচ করলাম মিনুর বিয়েতে। তারপর আদিনাথকে লক্ষ্য করে বললেন, আদিনাথ, ওদিকে কোনো গোলমাল হচ্ছে না তো? সব দিকে নজর রাখবে, কেউ যেন না খেয়ে চলে যায় না, টাকার জন্যে ভেবো না। আদিনাথ বললে, না, আপনি নিশ্চিন্ত থাকুন কাকাবাবু, আমি সব দেখছি। আমি আর স্থির থাকতে পারছিলাম না, বললাম, এবার আমি আসি মল্লিক মশাই, এরপর গেলে আর ট্রেন পাবো না হয়তো। মল্লিক মশাই বললেন, আচ্ছা এসো ভাই, খুব কষ্ট হলো তোমার। আদিনাথ, মুকুন্দর যাওয়ার বন্দোবস্ত করে দিও। সেই নিঃসঙ্গ ঘরের মধ্যে মল্লিক মশাইকে রেখে সোজা উঠে বাইরে এলাম। তারপর অন্ধকারে পা ফেলে ফেলে একেবারে সদর দরজার কাছে এসে পৌঁছলাম। আমার যেন নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছিল।
চেয়ে দেখি আদিনাথও হ্যারিকেনটা নিয়ে সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়েছে পেছনে। আদিনাথও যেন আমার মতো নির্বাক হয়ে গেছে। তার চোখে চোখ পড়তেই দেখলাম আদিনাথ কাঁদছে। মুখ দিয়ে যেন কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু কথা বেরুলো না। আদিনাথই মুখ খুললে, বললে, আপনি যেন কাউকে কিছু বলবেন না। এতক্ষণে রাস্তায় নেমে এসেছি। বাইরে অন্ধকার, চারদিকে বাঁশঝাড় আর জঙ্গল। কোনো দিকে কিছু স্পষ্ট দেখা গেল না, শুধু অদূরের ঢোল সানাইয়ের শব্দ ভেসে আসছে। দু একবার শাঁখও বেজে উঠছে। মনে হলো সানাইটা বিনিয়ে বিনিয়ে কেবল বুঝি বিসর্জনের সুরই বাজাচ্ছে। হঠাৎ মুখ ফেরালাম। আদিনাথও আমার দিকে চেয়ে থমকে দাঁড়ালো। বললে, আপনি খেয়ে যাবেন না? মনে আছে, আদিনাথের হাত দুটো চেপে ধরেছিলাম। বলেছিলাম, কিছু মনে করো না তুমি, কিন্তু এরপর খেতে আমাকে তুমি বলো না ভাই। অন্তত গরিবের বাড়িতে ডাল ভাত চচ্চড়ি যা জোটে। সেদিন অভুক্ত অবস্থায় চলে এসেছিলাম, মনে আছে। বারোয়ারি তলা পর্যন্ত আদিনাথ আমাকে এগিয়ে দিতে এসেছিল। আমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে আসছিল, কিন্তু আমি বারণ করেছিলাম। বললাম, তোমাকে আর আসতে হবে না ভাই, তুমি মল্লিক মশাইকে গিয়ে দেখো। আদিনাথ বলেছিল, কিন্তু কাকাবাবু জানতে পারলে রাগ করবেন। কিন্তু জানাবে কেন তাকে? এ কথার উত্তরে আদিনাথ কোনো জবাব দেয়নি। আমার দিকে চেয়ে কেমন যেন নতুন কোনো প্রশ্নের অপেক্ষা করছিল। আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। বললাম, জয়ন্ত কি চিঠি দিয়েছিল তোমাদের শেষ পর্যন্ত? আদিনাথ বললে, না, কাকাবাবুর একখানা চিঠিরও জবাব দেয়নি। সে কি জব্বলপুরেই আছে? একবার গেলে না কেন সেখানে? গিয়েছিলাম, কিন্তু দেখা হয়নি। কেন? তার চাকর ঢুকতেই দিলে না বাড়ির ভেতর। দুটো কালো কালো কুকুর তাড়া করে এলো কামড়াতে। তার চাকর কি বললে? চাকরটা বললে মেম সাহেব মানা করে দিয়েছে। আমিও শুনলাম জয়ন্ত এক মেম সাহেবকে বিয়ে করেছে, ছেলেও হয়েছে। তারপর? যেন নিজেও হতবুদ্ধি হয়ে নির্বোধের মতো প্রশ্ন করে বসলাম। আদিনাথ বললে, তারপর আর কি, কাকাবাবুও অবুঝ, তারও হার্ট খারাপ হয়ে গেছে। এ খবর দিতে পারিনি তার কাছে। ডাক্তারবাবু বারণ করেছিলেন, কিন্তু আর বেশি দিন চেপে রাখাও যাচ্ছিল না। ওকে বাঁচাবার জন্য এই পথ নিতে বাধ্য হলাম। এছাড়া আর গতিও ছিল না। আমার মা এই বুদ্ধিই দিলেন। বারোয়ারি তলার বিরাট বিরাট বটগাছের তলায় কেমন নির্বোধের মতো খানিক চুপ করে দাঁড়িয়ে রইলাম। আশেপাশে চারদিকে পাকা পাকা ফলগুলো টপ টপ করে পড়ছে। মনে হলো যেন কারো চোখের জল পড়ার শব্দ ওটা। তবে কি নির্জীব গাছটাও সব জানে? চেয়ে দেখলাম আদিনাথ তখনও কাঁদছে। মনে পড়ল মল্লিক মশাই বলেছিলেন, মাথার ওপর ভগবান বলে একজন আছেন, তা মানো তো? হঠাৎ বললাম, এবার আসি ভাই। আদিনাথ হ্যারিকেনটা উঁচু করে ধরল। সে আলোয় সামনের পথটা একটু ঘোলাটে হয়ে এলো। হঠাৎ ফিরে দাঁড়ালাম। যে মেয়েটিকে নিয়ে এত কিছু কাণ্ড, এত মুখর অভিনয়, তার কথা তো এতক্ষণ একবারও মনে আসেনি। মল্লিক মশাইয়ের দিকটাই সবাই দেখেছে, কিন্তু তার কথা তো কেউ ভাবছে না। ওই ঢাক ঢোল সানাইয়ের মূর্ছনা আর শাঁখের মঙ্গলধ্বনির অন্তরালে সেও কি একজন অন্যতম অভিনেত্রী হয়েই আছে? জয়ন্তের জন্য তার গান শেখা আর রান্না শেখার কৃচ্ছ সাধনের ইতিহাস কি আজ এই পরিণতির জন্য প্রস্তুত ছিল? মনে হলো ও বটফল নয়, ও যেন সেই মেয়েটিরই চোখের জল। আমাদের আশেপাশে চারিদিকে টপ টপ করে ঝরে পড়ছে। ওকে শুধু জয়ন্তই উপেক্ষা করেনি, মল্লিক মশাই, আদিনাথ, আদিনাথের মা, সকলের কাছেই সে উপেক্ষিতা। আদিনাথ
আলোটা উঁচু করে তখনও দাঁড়িয়েছিল। কাছে গিয়ে বললাম, আর আর আদিনাথ আমার দ্বিধা ভেঙে দিয়ে বললে, বলুন। আর সেই মল্লিক মশাইয়ের মেয়ে, সে জানে? আদিনাথ বললে, মিনুর কথা বলছেন? তার মত আছে। সে তো কাকাবাবুর মতো অবুঝ নয়। তাছাড়া এ পাত্রও তো খারাপ নয়। 150 বিঘে ধান জমি আছে। 1 বিঘের ওপর জমিতে বাস্তু বাড়ি। বছরের খাবার ঘরেই হয়। শুধু আগের পক্ষের একটা মেয়ে আছে। তা এত কাণ্ডের পর একজন যে রাজি হয়েছে, এই তো সৌভাগ্য বলতে হবে মিনুর পক্ষে। শুনছিলেন বিমল মিত্রের লেখা একটি গল্প, মিলনান্ত। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।